নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজকে খুব সিরিয়াসলি একটা কথা বলছি আপনাদের। ঠিক কত দিন বা কত ঘন্টা হলো অনুব্রত মণ্ডল বাইরে রয়েছেন? কত ঘন্টা হলো? আমি কেন এই কথাগুলো বলছি? আপনি বা আমি যদি ঠিক এভাবে অনুব্রত মণ্ডল যেভাবে বাইরে রয়েছেন ঠিক সেভাবে যদি বাইরে থাকতাম, তাহলে একটা কথা ছিল, মাথায় রাখবেন, আমি বা আপনি পুলিশকে মা, মাসি, স্ত্রী, তাদেরকে ধর্ষণের হুমকি দিয়ে বা তাদেরকে কুৎসিত ভাষায় কথা বলিনি। অনুব্রত মণ্ডল বলার পরেও, যে কাজটা অনুব্রত মণ্ডল করেছে তারপরেও অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করার সামান্যতম ধক দেখাতে পারছে না রাজ্যের পুলিশ। রাজ্যের পুলিশ বড় বড় লেকচার দেয়, চাকরি প্রার্থীদের দোষ, চাকরি প্রার্থীরা এই করেছে, চাকরি হারাদের দোষ, চাকরি হারারা বেশি মাতামাতি করতে গেছিল, বেশি করে অ্যাগ্রেশন দেখিয়েছিল। বাংলার পুলিশ সবার দোষ খুঁজে পায়, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যে নেতা বা মন্ত্রী তাদের ছাড়া। আমি সিরিয়াসলি বলছি, তার কারণ অনুব্রত মণ্ডল এই মুহূর্তে 81 ঘন্টা ধরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন। বা অনুব্রত মণ্ডল নাকি অসুস্থ, অনুব্রত মণ্ডল নিজের ঘরে বসে আছেন। আরে এত অসুস্থ যদি হন অনুব্রত মণ্ডল, তাহলে তাকে জেল হাসপাতালে পাঠানো হোক না। অনুব্রত মণ্ডলকে এই মুহূর্তে কে বলেছে বীরভূমে ঘুরে বেড়াতে? তাকে তিহার পাঠানো হোক না। অনুব্রত মণ্ডল, আমি সিরিয়াসলি বলছি, অনুব্রত মণ্ডল যেটা দেখিয়ে দিলেন বা যে বার্তাটা দিলেন সেটা মারাত্মক। হ্যাঁ, পুলিশ আমার বিরুদ্ধে হাজারখানা মিথ্যে মামলা করেছে বা করবে। ভবিষ্যতে রিপাবলিককে আরো হ্যারাস করবার জন্য পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় হয়তো আরো কিছু সমন পাঠানোর চেষ্টা করবে, যেভাবে বিরোধীদেরকে সমন পাঠায়। কিন্তু আমি আজ সিরিয়াসলি বলছি যে আমি সহানুভূতিশীল বাংলার এই পুলিশদের প্রতি, পুলিশের কর্মীদের প্রতি। পুলিশ বড্ড অসহায় বাংলাতে। পুলিশ অসহায় বলেই থরথর করে কাঁপে, অনুব্রত মণ্ডলের সামনে দাঁড়াতে থরথর করে কাঁপে, হাঁটু কাঁপে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে। অনুব্রত মণ্ডলকে তো সমন করা হয়েছে। এই বাংলাতেই আমরা শর্মিষ্ঠা বলে একটি মেয়ে, যাকে গার্ডেন রিচ থানা সমন পাঠিয়েছিল, সে অত্যন্ত বিতর্কিত একটি মন্তব্য করেছিল, তারপরে সে তার ভিডিওটি ডিলিট করে নেয়। তারপর রাজনৈতিক তরজা কেন শুরু হয়েছে? এই বাংলাতে পুলিশ শর্মিষ্ঠা পনলির মতন মেয়েদেরকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু অনুব্রত মণ্ডলদেরকে এই বাংলায় গ্রেপ্তার করা যায় না। আমি পিসিআরকে বলবো, একদম শুরুতে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগগুলো রয়েছে তার মধ্যে থেকে কয়েকটি অভিযোগ ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে কি কি এবং তার মানেটা কি একবার ফুল ফ্রেমে দেখানোর জন্য ভালো করে দেখুন। কেষ্টর কদর্য কথায় এফআইআর যেগুলো হয়েছে তার মধ্যে থেকে ধারা 224, সরকারি কাজে বাধা দেওয়া কর্তব্যরত কর্মীকে হুমকি। ভাবুন তো, এই কাজটাই যদি কোনো এসএফআই এর কর্মী করত, কোনো এবিভিপির কর্মী করত, কোনো বিজেপি কর্মী করত, কোনো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা বিশ্ব হিন্দু পরিষদের কেউ করত, তাহলে কি হতো? 224 আমি ধরে নিলাম এটা জামিনযোগ্য ধারা, এতে অ্যারেস্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু 132 নম্বর ধারা, যেটা সরকারি কর্মচারীকে হেনস্থা করা, একদম সরাসরি সরকারি কর্মচারীকে হেনস্থা করা, জামিন অযোগ্য ধারা। ভাবুন তো, আজকে এবিভিপি বা বিজেপি বা বিশ্ব হিন্দু পরিষদের বা আরএসএস এর কোনো নেতা মন্ত্রী, তাকে অভব্য ভাষায় আচরণ করার জন্য যদি এই ধরনের ধারা দেওয়া হতো, ধারা 75, শ্লীলতা, হানি ও হেনস্থা, অনুব্রত মণ্ডল এর পরেও ঘুরে বেড়াচ্ছেন জামিন অযোগ্য ধারায়। 75 নম্বর, বিএনএস এর 75 নম্বর যে ধারা, তাতে অনুব্রত মণ্ডলের ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে থানায় যাওয়ার কথা। ধারা 351, হুমকি। একজন সরকারি কর্মীকে হুমকি শুধু নয়, মা বোন তুলে বলা হচ্ছে আজ রাতে নিয়ে আসবো। এরপরেও অনুব্রত মণ্ডল ঘুরে বেড়াচ্ছেন। এরপরেও অনুব্রত মণ্ডল যে কাজগুলো করতে পারছেন সেগুলো কিন্তু আপনি করতে পারতেন না, এবং ঠিক এই জায়গাতে যেন পার্থক্য করে দিচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে তৃণমূলের জন্য একটা আইন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে আমার আপনার জন্য আরেকটা আইন। আমি আরেকবার পিসিআরকে বলবো 3070-তে আমি যখন আপনাদের কিছু কথা বলতে চাই তখন এই গ্রাফিক্সটা দেখাতে ঠিক কি কি ধারাতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তারপরেও অনুব্রত মণ্ডল খুল্লা ঘুরে বেড়াচ্ছেন 81 ঘন্টা পরে। ভাবুন, অনুব্রত মণ্ডলের জায়গায় যদি আপনি কোনো সরকারি আধিকারিক, কোনো পুলিশকে, ধরুন আপনাকে রাস্তায় কোনো পুলিশ আপনাকে দাঁড় করিয়েছে, আপনার বাইকটি দাঁড় করিয়েছে, আমরা দেখি যে বাইক যখন দাঁড় করায় তখন তর্কাতর্কি হয়। আপনি যদি একটু গলা উঁচু করে কথা বলেন তখনই পুলিশ হুমকি দেয় যে আমি কিন্তু গ্রেপ্তারও করতে পারি আপনাকে। অনুব্রত মণ্ডল একজন পুলিশ কর্মীর মা, মাসি, স্ত্রী সমস্ত কিছু তুলে গাল দিলেন, তারপরেও অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার তো ছেড়েই দিন, অনুব্রত মণ্ডলকে থানা পর্যন্ত নিয়ে আসতে পারলেন না পুলিশ কর্মীরা। এতটা মেরুদণ্ডহীন পুলিশ বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় পুষে রেখেছে, বা মমতা বন্দ্যোপাধ্যায় চান যে অনুব্রত মণ্ডলের পায়ের তলাতে পুলিশরা ঠিক এভাবে থাকুক। 75 নম্বর ধারা জামিন অযোগ্য ধারা, বিএনএস এর 75 নম্বর ধারা যদি আপনার বিরুদ্ধে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ দিত, এতক্ষণে আপনাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কলকাতা পুলিশ নিজের লকআপে পুরত। 351 নম্বর ধারা বিএনএস এ, এটা যদি কোনো ছাত্র বা কোনো ছাত্রী সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু লেখালেখি হয়, সোশ্যাল মিডিয়াতে যদি লেখালেখি করতো এবং তার জন্য যদি এই ধারাটি প্রয়োগ করা হতো, তাহলে এতক্ষণে কলকাতা পুলিশ সমস্ত কাজ ছেড়ে আপনাকে গ্রেপ্তার করবার জন্য হাজারে হাজারে ফোর্স পাঠাতো। অনুব্রত মণ্ডল এক্ষেত্রে এক্সেপশন। কিসের অনুব্রত মণ্ডলকে সরি চেয়ে বা ক্ষমা চেয়ে ছেড়ে দেওয়ার ব্যাপার? কিসের নিন্দা? অনুব্রত মণ্ডল যেটা করেছে সেটা একটা দরজা খুলে দিয়েছে। আবারও বলছি, অনুব্রত মণ্ডল আসলে ভোটের আগে তৃণমূল কর্মীদেরকে এই বার্তাটা দিলেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে দিয়ে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করলেন যে অনুব্রত মণ্ডল আসলে যে কাজটা করেছে সেইটা করা যায়। প্রসেসটা কি? তৃণমূলের যে কোনো নেতা প্রথমে মা বাপ তুলে গাল দেবে পুলিশকে নিজের অকাতটা বুঝিয়ে দেবে কোনো তৃণমূলের নেতা। তারপর যখন এটা জানাজানি হবে, বা এই পুলিশ কর্মী যিনি রেকর্ড করেছেন ফোন বলে অনুমান করা যাচ্ছে, সেরকমভাবে যখন মিডিয়ার সামনে আসবে বিষয়টা, তখন একটা সরি বলে নেবে। দ্যাটস ইট, একটা সরি। এই সরিটা বলার মানে হলো যে আমি তো ক্ষমা প্রার্থী। আর পুলিশও বুঝতে পারলো যে এরকম গাল খেয়ে তোমাকে সরকারি চাকরি করতে হবে পশ্চিমবঙ্গে। ভাবুন তো, এটা যদি কোনো আইপিএস অফিসারের সাথে হতো, এতক্ষণে আইপিএস অ্যাসোসিয়েশন গোটা ভারতবর্ষে একটা বিজ্ঞপ্তি জারি করে বলে দিত হয়তো যে আমরা যতক্ষণ না এই নেতাকে গ্রেপ্তার করা হবে ততক্ষণ কোনো কাজ করবো না। ভাবুন তো, এটা কোনো ডাক্তারের সাথে হলো। ভাবুন তো, কোনো আইনজীবীকে অনুব্রত মণ্ডল এই ভাষাতে গাল দিলেন, গোটা কলকাতা হাইকোর্ট বা নিম্ন আদালতগুলো বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে কর্মবিরতি ডাকতো আইনজীবীরা। পুলিশ, আবারও বলছি, পুলিশ অত্যন্ত নোংরা, অত্যন্ত কুৎসিত কিছু কাজ বিরোধীদের ক্ষেত্রে বা যারা বিরুদ্ধাচরণ করছে সরকারে তাদের বিরুদ্ধে করছে। আমার বিরুদ্ধে পুলিশ একাধিক মিথ্যে মামলায় হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছে, হায়ার কোর্টে গিয়ে থাপ্পড় খেয়েছে। কিন্তু আমার সহানুভূতি হচ্ছে পুলিশ কর্মী তার পরিবারের জন্য। যা যা হেল্প লাগবে পুলিশের আমি দেব, আমরা দেব। আসুন শপথ করি, কারণ পুলিশ মানসিকভাবে বিধ্বস্ত হচ্ছে। আমি বুঝতে পারছি, মানে একটা সরকারি চাকরি তো করছি, মাথা কিনে নিয়ে নিত ভাই। মানে আমি যদি পুলিশ হতাম, সকালবেলা অনুব্রত মণ্ডলের মতন একজন লোক, তার পাশে আমাকে থাকতে হচ্ছে, দুপুরবেলা তৃণমূলের ফাংশনে থাকতে হচ্ছে, রাতের বেলার খিস্তি, যাকে বলে সাধারণ বাংলা ভাষায় খিস্তি শুনতে হচ্ছে, তাও মা বোন স্ত্রীকে এক খাটে এক জায়গাতে এক ঘরে নিয়ে যাওয়ার এই ধরনের নোংরা কুৎসিত ভাষা প্রয়োগ করে আমরা সংবাদ মাধ্যমে দেখাতেও পারবো না সেই ক্লিপ। মানে পুলিশ কৃতদাস নাকি? নয় তো। এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের প্রশ্ন, যেটা দিয়ে এই মুহূর্তে জবাব চায় বাংলার প্রথম সেগমেন্ট শুরু করবো, অরিত্রর কাছে যাব। প্রথম প্রশ্ন, তৃণমূলের জন্য আলাদা আইন, এই বাংলাতে তৃণমূলের আলাদা আইন, সাধারণ মানুষের আলাদা আইন। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে ছোট ছোট করে প্রতিক্রিয়া নিয়ে নেব। ফিরদৌস শামীম রয়েছেন আইনজীবী, অরিত্র দত্ত বণিক রয়েছেন অভিনেতা, ইন্দ্রনীল খাঁ বিজেপি নেতা এবং বিশিষ্ট চিকিৎসক রয়েছেন আরেকজন অত্যন্ত জনপ্রিয় চিকিৎসক ডক্টর তন্ময় মুখোপাধ্যায়। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু শুরুতেই আমি ফিরদৌস শামীম আপনার কাছে যাবো। আপনি একজন আইনজীবী, আপনি যখন বলবেন তখন আমি পিসিআরকে বলবো বিএনএসএস এর যে ধারাগুলো, সেই ধারাগুলো আরেকবার দেখানোর জন্য যেগুলো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দেওয়া হয়েছে। আমি বা আপনি
আপনি ছেড়ে দিন, আপনি তাও অত্যন্ত প্রভাবশালী একজন আইনজীবী, আমি বা আমাদের অফিসের কেউ বা আমার দর্শকেরা কেউ তাদের বিরুদ্ধে যদি এই অভিযোগ বা তারা যদি এভাবে গাল দিত কোনো পুলিশের আইসিকে, এতক্ষণ তো অ্যারেস্ট ছেড়ে দিন, হয়তো জেলে পচিয়ে মারার জন্য সারা বাংলার পুলিশ কর্মীরা ঝাঁপিয়ে পড়তো। অনুব্রত মণ্ডল বা তৃণমূলের জন্য কি আলাদা আইন আছে এই বাংলায়? এখনো 81 ঘন্টা হয়ে গেছে, গ্রেপ্তার হয়নি ফিরদৌস দা। দেখুন, এই অনুব্রত মণ্ডল সেই অনুব্রত মণ্ডল যিনি বলেন পুলিশের গাড়িতে বোম মারো, এটা বলার পরে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বলেন যে তার মাথায় অক্সিজেন কম যায়। তারপরে বলুন তো, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এই কথা বলার পর কোন পুলিশের সাহস হবে যে সেই অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করবে? মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের পরে তাকে মঞ্চে তাকে পাশে বসিয়ে নিয়ে সভা করছে। কোন পুলিশের সাহস হবে বলুন তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া? চড়াম চড়াম গুড় বাতাসার জনককে, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, এইসব বলার যে ব্যক্তি, সেই ব্যক্তি পুলিশকে আর একটু গালাগালি দিয়ে দিয়েছে। পুলিশের গাড়িতে বোম মারো বলার পরে পুলিশ মন্ত্রী যদি বলে মাথায় অক্সিজেন কম যায়, তাহলে খুব স্বাভাবিকভাবে সে পুলিশকে পরোয়া করবে না। এই অনুব্রত মণ্ডলই তো সেই অনুব্রত মণ্ডল যাকে জেল থেকে বাঁচানোর জন্য এই পুলিশকে ব্যবহার করেই যাতে এফআইআর করে যাতে সিবিআইয়ের হাতে না যেতে হয় তার বন্দোবস্ত করা হয়েছিল। এই সমস্তটাই আবার এই অনুব্রত মণ্ডলকেই আবার কি করে, এই পুলিশ দিয়েই সুরক্ষা প্রদান করে। ভাবুন তো, যে পুলিশের মা বউকে তুলে গালাগালি করলো সেই পুলিশকেই সুরক্ষা প্রদান করতে হয় অনুব্রত মণ্ডলকে। আর এদের এমন অবস্থা হয়েছে, এরা পুলিশ ছাড়া বাড়ির বাইরে 4টে পা ফেলতে পারবে না, অথচ সেই পুলিশকে গালাগালি দেয়, আবার সেই পুলিশকেই দিয়ে দেয় না। যে পুলিশ দিয়ে পায় না সেই পুলিশকেই অনুব্রত মণ্ডলের গালাগালি খেতে হয়। সেই পুলিশের গাড়িতেই বোম মারো এটা বলার পরেই পুলিশ মন্ত্রী তার হয়ে সাফাই গান যে না না, ওর মাথায় তো অক্সিজেন কম গেছে। সেদিন যদি ব্যবস্থা গ্রহণ করতেন, আজকে অনুব্রত মণ্ডলের এই সাহস হতো না যে পুলিশকে গালাগালি করে। এবং শুধু তাই নয়, দেখুন, এটা শুধুমাত্র অনুব্রত মণ্ডলের তো বিষয় নয়, গোটা রাজ্য জুড়ে কি চলছে, বিরোধী হলেই, বিরোধী কণ্ঠ হলেই আক্রমণ নামিয়ে আনছে। শুধুমাত্র যে ওই বিরোধী পক্ষ ছেড়ে দিন, যারা এই সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট সোশ্যাল মিডিয়া ইউটিউব চালায়, ইউটিউবার, ফেসবুক করে, দুটো একটা কমেন্ট লিখলো ফেসবুকে, আপনি ভাবুন তো, সে অম্বিকেশ মহাপাত্র থেকে শুরু করে আজকে যারা ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে, একটু পান থেকে চুন খসলেই তার বিরুদ্ধে খড়গস্ত হয়ে যাচ্ছেন। আসলে এই রাজ্যে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, সাংবিধানিক মূল্যবোধ নেই। দুষ্কৃতীরা যদি প্রশাসন চালান, দুর্নীতিগ্রস্তরা যদি প্রশাসন চালান, দুষ্কৃতীরা যদি শাসক দলের নেতা হয়ে যায়, তাহলে যা যা হওয়া উচিত এই রাজ্যে এক্স্যাক্টলি সেটাই ঘটছে। আর দীর্ঘদিন ধরে তারা 2011 সালে ক্ষমতায় এসছে, আজকে 2025 সাল, এই 14টি বছরে আপনি বলুন তো এই রাজ্যে আইনের শাসন কোন কোন ক্ষেত্রে কায়েম করতে পেরেছে বলুন তো? আপনি চাকরি দুর্নীতি দেখছেন, বালি চুরি, গরু চুরি, আর সমস্ত ক্ষেত্রেই কাদের নাম উঠে আসছে? শাসক দলের নেতা নেত্রীদের নাম। আর তাদের প্রোটেক্ট করার জন্য শাসক দল প্রশাসনকে ব্যবহার করছে। সেই প্রশাসনের কিছু কর্তা ব্যক্তি, কিছু পুলিশ আধিকারিক তাদের মা বোন তুলে গালাগালি করছেন। এই তারাই যখন দেখছে একে অপরের বিরুদ্ধে সেই প্রশাসনকে ইউজ করতে হবে। কিন্তু এটা তো হ্যাবিট, এটা তো প্র্যাকটিস হয়ে যেতে পারে না ফিরদৌস শামীম, এটা প্র্যাকটিস হয়ে যেতে পারে না, একদমই হতে পারে না। সেই জন্যই তো আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা কে করবে? হয়তো এটাও হতে পারে, আমি অরিত্রর কাছে আসবো, অরিত্র তো নিশ্চয়ই জানে স্টকহোম সিনড্রোমের কথা, কিন্তু আমি ইন্দ্রনীল খাঁ, যেহেতু ডাক্তারবাবু রয়েছেন, আমি স্টকহোম সিনড্রোমের ব্যাপারে ইন্দ্রনীল খাঁর কাছে যাব। কেন যাব? প্রথমে ময়ূকের প্রশ্ন, দ্বিতীয় নম্বর প্রশ্ন ময়ূকের এই মুহূর্তে স্ক্রিনে দ্বিতীয় প্রশ্ন। পুলিশ তৃণমূলের গালাগালি শুনতে ভালোবাসে, এটা একটা যুক্তি হতে পারে। ইন্দ্রনীল খাঁ, ডক্টর ইন্দ্রনীল খাঁ এই মুহূর্তে রয়েছে। ডক্টর খাঁ, আপনি যেহেতু চিকিৎসক, আমার ব্যক্তিগতভাবে মনে হয় পুলিশ বোধহয় কোনো একটা স্যাডিস্টিক প্লেজার অনুভব করছে, বা ওই স্টকহোম সিনড্রোমের মতন একটা জায়গা, বা ম্যাসোচিস্ট যাকে বলা হয়। মানে তৃণমূল কংগ্রেস যদি সকাল বিকেল পুলিশকে গাল দেয়, পুলিশকে উঠতে বসতে অপমান করে, বা দলদাসের মতন ব্যবহার করে, তখন হয়তো পুলিশ ভাবে যে না না, চারিদিকে সবকিছু ঠিক আছে। পুলিশকে যদি একটু বেশি ভদ্রভাবে তৃণমূল কর্মীরা আচরণ করে, তাহলে হয়তো তারা ইনসিকিউর ফিল করতে শুরু করে। তৃণমূল কর্মীদের মোরাল তো আমার এই মুহূর্তে মনে হয় সবচেয়ে উঁচুতে।
পাড়ায় পাড়ায় বোধহয় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলোতে বোধহয় এটা একটা কেস স্টাডি হয়ে যাবে, যে দেখেছিস আমাদের কেষ্টদা কোন ভাষাতে অকাত বুঝিয়ে দিল এই আইসিকে, ঠিক এভাবেই অকাত বোঝাতে হবে প্রত্যেক পুলিশ কর্মীকে। আমি এটা তৃণমূল কংগ্রেসের একদিকে কনফিডেন্স লেভেল বলছি, আর আরেক দিকে আমার সত্যি খারাপ লাগছে পুলিশ কর্মীদের কনফিডেন্স লেভেল ঠিক কোথায় যাবে। মানে এটা যেন অকাত বোঝানোর একটা অসম লড়াই হচ্ছে। ইন্দ্রনীল দা, নেই আমাদের এখানে পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা খুব দুঃখ লাগছে, পশ্চিমবঙ্গের যারা পুলিশ কর্মী, পশ্চিমবঙ্গের যারা সোকল তাবর পুলিশ অফিসার, একজন আইসি র্যাঙ্কের পুলিশ কর্তার ওপর যেভাবে করে অকথ্য গালিগালাজ মা বোনেদেরকে নিয়ে তাদের সম্ভ্রম থেকে শুরু করে যেভাবে বিনষ্ট করার যেভাবে যে অপশব্দ, যে কুরুচিকর শব্দ, যা তৃণমূলের রুচিতে আটকায় না। তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তাকে প্রশাসনিক সভায় তার পাশে আগলে রেখে বসিয়ে রাখে এবং পুলিশদেরকে দিয়ে তাকে সেলাম ঠোকায়। তো দুর্ভাগ্য লাগে এইখানে এই পশ্চিমবঙ্গে যারা পুলিশের হয়ে কাজ করে সেই পুলিশ কর্মীরা, তারা মাস গেলে যে মায়না সেখানে দিয়ে থেকে বঞ্চিত হয়। আর সারা বছর ধরে তারা শিক্ষক শিক্ষিকাদেরকে কাউকে পেটাচ্ছে, কাউকে লাঠিচার্জ করছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংককে সুরক্ষিত রাখতে, তাদেরকে খুশি করতে 1500-2000 কিলোমিটার ট্রাভেল করে, হ্যাঁ, একদিকে ডিএ থেকে বঞ্চিত, এদিকে পরিবারের পরিজনদেরকে ছেড়ে যে পরিবারকে আবার গালি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসক দলের নেতামন্ত্রীরা, আবার সেই শাসক দলের কে খুশি রাখতে, তাদের ভোট ব্যাংককে সুরক্ষিত রাখতে 1500-2000 কিলোমিটার দূরে হরিয়ানাতে যেতে হচ্ছে, দিল্লিতে যেতে হচ্ছে। কেন? কে কোথায় কমেন্ট করেছে, কে কোথায় টুইট করেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক তাদের জন্য পুলিশের কাছে দ্বারস্থ হয়েছে এবং পুলিশকে নির্দেশ দিয়েছে যদি তারা ইমিডিয়েটলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংককে খুশি না করে তাহলে ইমিডিয়েটলি কিন্তু সেই পুলিশ প্রশাসনের ওপরও যেভাবে করে চড়াম করে ঢাক আর গুরু বাতাসা নিয়ে আসছে অনুব্রত মণ্ডল, তার থেকেও আরও হয়তো হায়ার ডিগ্রিতে তাদের সেই পুলিশকে ট্রিটমেন্ট করবে। তো দুর্ভাগ্য লাগে এই পুলিশ কর্মীরা যাদেরকে এই যে ইনফ্যাক্ট আইসির জন্য তো মানে ভীষণ দুঃখ লাগছে, কষ্ট লাগছে, তাতে ইমিডিয়েটলি রিজাইন করা উচিত। তিনি কি করে পুলিশের উর্দি নিয়ে দিনের বেলা ঘর থেকে বেরোচ্ছে আর রাতে গিয়ে বাড়িতে গিয়ে বলছে, সেই মায়ের কাছে পৌঁছচ্ছে, সেই বউ স্ত্রীর কাছে পৌঁছচ্ছে, যাকে সে জবাব দিতে পারছে না, যে এইভাবে করে আইসির উপরে এসপি আছে, এসপির উপরে ডিজি আছে। ইন্দ্রনীল দা, আমার যতদূর মনে আছে, আমি এই যে ভাইরাল ক্লিপটা শুনেছিলাম, শোনার অযোগ্য, শুনতে ইরিটেশন হচ্ছে, কিন্তু সেখানে রাজীব কুমারের নাম করে বলছে, এই রাজীব কুমার, তোমার ওই বিপ 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 ছেলেটিকে সরাচ্ছ না কেন? রাজীব কুমারের নাম যেখানে চলে আসছে সেখানে আইসি কি করবে? আইসি তো নিজের চাকরি বাঁচাবেই, মেরুদণ্ড নেই, ঠিক আছে, স্যালারি তো আছে। দেখুন, রাজীব কুমারকে বাঁচানোর জন্য স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ধর্ণা দিয়েছেন, ছুটে গেছিলেন তাকে যাতে অ্যারেস্ট না করা হয়, সেই রাজীব কুমার আর কি করবে? সেই রাজীব কুমারের একটাই কাজ, যাতে আগামী দিনে তাকে অ্যারেস্ট করতে যদি সিবিআই ইডি আসে তো এই মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাবে, সেই আশায় ভরসায় তিনি তার পুলিশ ফোর্সকে লেলিয়ে দিয়েছেন এই তৃণমূলের বোম মারা সব, যারা কখনো বলে বোম মারবো, কখনো যা যা অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছে। আমি তোমার একটা ইনফ্যাক্ট এই ক্লিপ আপনারা তো নিশ্চয়ই প্লে করতে পারেননি, ইনফ্যাক্ট এটা আমরাও কেউ শুনতে পারি না, এত কুশব্দ কেউ ইউজ করতে পারে। এবং যেখানে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা, সেটা তো এআই জেনারেটেড বলছে, এবং না পশ্চিমবঙ্গে এআই জেনারেটেড হলে তাহলে কেন ক্ষমা প্রার্থী হলো? তৃণমূল কংগ্রেস কেন বললো যে প্রথমেই ফার্স্ট যে নিজাক রিয়াকশন ছিল তখন সেখানে গিয়ে ক্ষমা প্রার্থী প্রথমে দেখালো, এবং তারপরে ক্ষমা প্রার্থী হয়েও সে বলছে না যে এই এত যে কুশব্দগুলো ইউজ করেছে, এই শব্দ বন্ধগুলো যে বাংলার সংস্কৃতি নয়, এটা তারা একবারের জন্য তৃণমূল বলতে পারলো না। তৃণমূলের এটা সংস্কৃতি হতে পারে, এখানে যেমন আইনের শাসন নেই, শাসকের আইন আছে, তেমনি এই যে সংস্কৃতি অনুব্রত মণ্ডল, এটা তৃণমূলের সংস্কৃতি হতে পারে, এটা বাংলার সংস্কৃতি হতে পারে না। যে রাজ্যে অভয়ের মতন একজন কর্তব্যরতা অন ডিউটি জুনিয়র ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হলো, তার উপর যে নির্মম অত্যাচার করা হলো, নারী সুরক্ষা নিয়ে যখন সমগ্র পশ্চিমবঙ্গ রাজপথে দিনের পর দিন রাত কাটালো, তারপরেও আমাদের পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা কোথায়? এই রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো কেন চুপ আছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখনো নারীদের ওপর যিনি আক্রমণ করছে তার দলের নেতা সেই অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করছে না? তার লজ্জা লাগে না তার তিনি একজন পুলিশ মন্ত্রী হয়ে তার পুলিশ ফোর্সের সামনে দাঁড়াতে? এই পুলিশ ফোর্সকে তিনি প্রোটেক্ট করতে পারেন না, ডিএ দেন না, আর তাদেরকে দিয়ে যত ধরনের কাজ করান,
তাদেরকে 1500 2000 কিলোমিটারে কখনো পাঠিয়ে দিচ্ছেন, কখনো পুলিশ বলছেন তাদেরই শিক্ষক শিক্ষিকাদেরকে পিটান, তাদেরকে গিয়ে লাঠি মারুন, ঘুষি মারুন, কিন্তু তাদেরকে একবারের জন্য নির্দেশ দিতে পারলেন না এই চোর, এই গরু চোর অনুব্রত মণ্ডলকে গিয়ে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে। পশ্চিমবঙ্গের মানুষ কি দেখছে? এখানে যারা লাম্পেন এলিমেন্ট ক্রিমিনাল তারা দেখতে পাচ্ছে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে তার পুলিশ প্রোটেকশনকে ইউজ করে, তারা মিসইউজ করে, কিন্তু এই পুলিশ প্রোটেকশন পুলিশগুলোকে যখন গালি দিচ্ছে, পুলিশের আইসিকে গালি দিচ্ছে, পুলিশের আইসির মা বোনের সুরক্ষা নিয়ে তার স্ত্রীকে নিয়ে কুশব্দ বলছে, তারপরেও এই পুলিশে কোনো হাতে কিচ্ছু নেই। ইন্দ্রনীল দা, আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, ধরুন আপনাদের বিজেপি যুব মোর্চার কেউ যদি অনুব্রত মণ্ডলের 50% কম গাল দিতেন, তাহলে এতক্ষণে আপনাদের সাথে কি হতো? প্রথম কথা, এই যে গালি, যে শব্দ বন্ধনী ইউজ করেছে, এই শব্দ বাংলার অভিধানে থাকতে পারে না, এই শব্দ বাংলার সংস্কৃতি নয়, এই শব্দে ধারে কাছে কোনো একজন ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির কর্মী তার যেতে পারে না। কিন্তু দুর্ভাগ্য যে তৃণমূল কংগ্রেসে বারবার করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় এই কুশব্দের নজির একটার পর একটা গড়ে উঠেছে, এবং অনুব্রত মণ্ডল তারই একজন, বলতে পারেন তৃণমূলের সব থেকে, তাদের যে আস্তাবলটা আছে সেখানকার সব থেকে কৃতি যে ছাত্র, সেটা হলো অনুব্রত মণ্ডল। এবং এই অনুব্রত মণ্ডলকে সুরক্ষা দিতে বারবার করে এখনো পর্যন্ত সেই পুলিশ প্রোটেকশনকে দিয়ে, তা পুলিশ দিয়ে তাকে প্রোটেক্ট করা হচ্ছে। কার থেকে প্রোটেক্ট করছে? পুলিশ দিয়ে প্রোটেক্ট করছে, যাতে কোনো, এবং আরেকটা ভীষণ চিন্তার বিষয় আমাদের কাছে উদ্বেগজনক, কারণ তিনি এখন বেলে আছেন এবং কোনোভাবে তার যে গরু চুরি বা অন্যান্য আরো অনেক দুষ্কর্ম করেছে, সেখানে যে কেসগুলো চলছে সেখানে কোনোভাবে সাক্ষীদেরকে প্রভাবিত করবে না তো, যে পুলিশের বিরুদ্ধে এত অপশব্দ ইউজ করতে পারে, সেই এই সাক্ষীদের সাথে সাধারণ মানুষ তারা যারা তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে তাদের এখন সুরক্ষা নিয়ে আমাদের ভীষণ বড় চিন্তা। একদম একদম, এবং আমাদেরও তা নিয়ে অত্যন্ত চিন্তা রয়েছে। কিন্তু একবার শুনে নেবো, বাইট বেলটা দেখে নেবো, যেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন বাংলার, এটা এখন টকিং পয়েন্ট। আবারও বলছি, আজকে আমি পুলিশদেরকে এক লাইনও সমালোচনা করব না, আমার খারাপ লাগছে, আবারও বলছি আমার খারাপ লাগছে। আমি জানি না এরপরে আমি বা আমাদের নেটওয়ার্ক উর্দিধারীদের, ইউনিফর্মড মেন যারা, পুলিশ হতে পারে, সেন্ট্রাল ফোর্সেস হতে পারে, আর্মি হতে পারে, তাদেরকে অসম্ভব সম্মান করি, অসম্ভব সম্মান করি। হ্যাঁ, পুলিশ অনেক সময় দলদাসের মতন কাজ করে, কিন্তু এখন বিষয়টার দলদাস বা তৃণমূল ক্যাডারের মতন কাজ করার নেই এই বাংলাতে। এই বাংলাতে পুলিশ এতদিন যে শৃঙ্খলাবদ্ধভাবে কাজটা করত, যে ডিসিপ্লিনড ফোর্স ছিল, সেই ডিসিপ্লিনড ফোর্সের পাশাপাশি পুলিশ বোধহয় নিজের অকাতটা বুঝে গেল। আজ রাতে যখন কোনো পুলিশ কর্মী নিজের ডিউটি শেষ হবে, জবাব চায় বাংলা, যদি রাত 12টার সময় তারা দেখার সুযোগ পান, আমি জানি হয়তো তাদেরকে আবার টেলিফোন করে বলা হবে, স্যার সামনের থানার এখানে কোনো একটা গন্ডগোল হচ্ছে, প্লিজ আবার চলে আসুন। হয়তো তারা স্নানের সুযোগ পাবেন না, হয়তো তারা খাবার সুযোগ পাবেন না, হয়তো তাদের পরিবারের সদস্যরা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। যদি রাত 12টার সময় থানার বাবুরা আমাকে শুনতে পান বা দেখতে পান, আমি বার্তা দিচ্ছি আপনাদের প্রতি আমি সহানুভূতিশীল। আমি বুঝতে পারছি এই বাংলাতে পুলিশ মন্ত্রী, আপনার ক্যাপ্টেনই যদি আপনার পাশে না থাকে আপনি কি করবেন? আপনার বসই যদি আপনার পাশে না থাকে, কখনো বস বলে যে আপনারা ঘুষ খান, কখনো বস বলে যে আপনারা অপদার্থ, কখনো বস তার নিজের সবচেয়ে ভালো পোষ্যকে দিয়ে আপনাদের মা, আপনাদের বোন, আপনাদের স্ত্রীকে কুৎসিত ভাষায় গাল দেওয়ায়। এবং এটা বোধহয় একটা বার্তা, আমি বারবার কেন এটা বলছি জানেন, এটা একটা বার্তা দেওয়া, একটা মেসেজ দেওয়া। অনুব্রত মণ্ডল অনুঘটক, শুধুমাত্র ক্যাটালিস্ট। অনুব্রত মণ্ডল আসলে যে বার্তাটা দিলেন তৃণমূলের প্রত্যেক ব্লক স্তর এবং একেবারে পাড়ার কুচো মাস্তান, ছোট মাস্তান, ফুটো মাস্তানদের, যে এরপরে যে কোনো মুহূর্তে, যে কোনো দিন তৃণমূল কংগ্রেসের যে কোনো ফুটো মস্তানের মতন যে কোনো ছোট ছোট ক্যাডাররাও এখন পুলিশকে ভাষাতেই গাল দেবে এবং তারপর একটা সরি বলে দেবে, ব্যাস, দ্যাটস ইট। তারপর পুলিশের আর কাজ করার মতন জায়গা থাকবে? রাউডি রাঠোর সিনেমার দৃশ্যটা মনে পড়ছে না? তৃতীয় প্রশ্ন এই মুহূর্তে ময়ূকের, এবং সেখান থেকে আমি যাব অরিত্রের কাছে এবং তারপর ডক্টর তন্ময়ের কাছে। তৃতীয় প্রশ্ন এই মুহূর্তে, এবার খাঁচায় ফেরানো উচিত কেষ্টকে। বীরভূমের বাঘ অনেক কিছু দেখিয়ে দিলেন এই কয়েক মাসে, এবার বাঘ খাঁচায় ফিরুক। এবং তার থেকেও বড় কথা অরিত্র, আমি বারবার যে কথাটা বলছি, পুলিশকে আজকে ক্রিটিসাইজ করার কোনো দিনই নয়। পুলিশ বোধহয় নজিরবিহীনভাবে এই বাংলাতে আমরা অনেক কিছু এই বর্তমান সরকারের আমলে দেখেছি। টিচাররা রাস্তায় খালি গায়ে চাকরিহারারা ঘুরছে,
ডাক্তাররা মেরুদণ্ড নিয়ে পুলিশের কাছে যাচ্ছে, অন ডিউটি, যেটা ইন্দ্রনীলদা বলছিল, অন ডিউটি একজন সিনিয়র রেসিডেন্ট বা পিজিটি তিনি রেপড হচ্ছেন, মার্ডার হচ্ছেন, তার এভিডেন্স ডিস্টর্ট করার জন্য গোটা সিস্টেম নেমে পড়ছে। এখন বোধহয় দেখছি অধঃপতন খুব ক্লিশেড শব্দ, এখন আমরা দেখছি পুলিশের যে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো বাংলার কলকাতার পুলিশদেরকে, তাদেরকে টেনে হিচড়ে তাদের কাপড়টা, তাদের ইউনিফর্মটাকে কিভাবে কাদায় এবং ময়লায় মাখিয়ে জাস্ট ফেলে দিচ্ছে তৃণমূল। এই অবস্থা, কি বলবে? দেখুন, অনুব্রত মণ্ডলের কল রেকর্ডিংটা ভাইরাল হয়েছে বলে এটা আমাদের নজরে এসছে। আমি আপনাকে দায়িত্বের সাথে বলছি, আপনি রিপোর্টার পাঠিয়ে একটু কলকাতার একটু সাবার্বসে চলে যান এবং সেখানে থানাগুলোতে সার্ভে করুন বা বাংলার বিভিন্ন থানায় সার্ভে করুন। দেখবেন পঞ্চায়েত প্রধানের চেলা, কাউন্সিলরের ডান হাত বা হাত, বিভিন্ন রকম হাতটাতে এসে তারা রীতিমতো ওসি, আইসি, সেকেন্ড অফিসার, অ্যাডিশনাল ওসি এদের সাথে কিভাবে ব্যবহার করে অধিকাংশ জায়গাতে, সেই চিত্রটা যদি একটা প্রপার রিপোর্ট তৈরি করা যায় তাহলে মুখ লুকোনোর জায়গা থাকবে না পুলিশ ডিপার্টমেন্টে। অধিকাংশ জায়গাতেই যেটা হয়েছে সেটা হচ্ছে পুলিশের রিক্রুটমেন্ট প্রসেস ফল্টি। আপনার প্রোগ্রামেই আমি বলেছিলাম, এবং আপনি আজকে এই যে এআই নিয়ে কথা বলছেন, ও বলেছে হ্যাঁ এই এআই মানে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়, আপনাকে বুঝতে হবে এই এআই মানে হচ্ছে অনুব্রতস ইন্টেলিজেন্স। এমন এক অদ্ভুত ডেটা মডেল দ্বারা তৈরি যেটা রাত্রেবেলা হলেই সূর্যাস্তের সাথে সাথে অস্ত চলে যায় এবং রাত্রেবেলা হলেই বিভিন্ন লোককে ফোন করে কটু কথা বেরিয়ে আসে, বাড়ির মা স্ত্রী এদেরকে দেখলে সম্ভ্রমহানি করার ইচ্ছে বেরিয়ে আসে, এক অদ্ভুত এআই। এবং আজকে আমাদের প্যানেলে প্রথিতযশা চিকিৎসকরা রয়েছে, কিন্তু আমি উইথ অল ডিউ রেসপেক্ট তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি তারা দেশ বিদেশে চিকিৎসা করে এসে এরকম রোগ বা ওষুধের নাম বলতে পারবেন না যে ওষুধ খাবার কথা অনুব্রত মণ্ডল চিঠিতে লিখেছেন, যেটা খেলে নাকি রাত্রেবেলা করে হঠাৎ করে এই ধরনের ধর্ষণের চেষ্টা, সম্ভ্রমহানির চেষ্টা এগুলো বেরিয়ে আসে। কী রোগ এবং কী ওষুধ সম্মানীয় চিকিৎসকরা বলতে পারবেন না। এবার দেখুন, প্রথম কথা, আজকে অনুব্রত মণ্ডলের এই কথা বলছেন, আমি আপনাকে রিকল করাতে চাইবো, আপনাদের কাছে আর্কাইভে থাকলে পেয়ে যাবেন, যে কলকাতায় একবার মুখ্যমন্ত্রী এই বিভিন্ন ফুটপাত দখল হয়ে যাচ্ছে এইগুলো নিয়ে অনেক বক্তব্য পেশ করেছিলেন, প্রেস কনফারেন্স করেছিলেন। তারপরে বিভিন্ন জায়গায় বুলডোজার দিয়ে এই বস্তি, তারপরে এই জায়গাগুলো ভাঙা যখন শুরু হলো, তখন আমাদের মাননীয় মেয়র সাহেব একেবারে প্রেসের সামনে এসে বলেছিলেন পুলিশ এ করতে আসছে, ওদেরকে পেটান, মারুন। এই কথা মেয়র সাহেব বলেছিলেন। মাননীয় ববি হাকিম মহাশয় প্রেসের আর্কাইভে আপনারা খুলে দেখুন, এই কথা স্পষ্ট বলছেন যে পুলিশ যদি ভাঙতে আসে বা কেউ যদি ভাঙতে আসে তাদের ওপর আইন যাতে হাতে তুলে নেয়। দেখুন, আজকে এখান থেকে প্রোগ্রাম থেকে বেরিয়ে যখন আমি গাড়িতে উঠবো, গাড়িতে উঠেই প্রথম একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমার কাজ সিট বেল্টটা পরা, চালককে বলা তিনি যাতে সিগন্যালটা মেনে চলেন। এই যে মেনে চলছি ট্রাফিক আইন, না মানলেই বা কী হয়? না মানলে যেটা হয় সেটা হচ্ছে আমার একটা শাস্তি হয়, একটা পেনাল্টি হয়। এই পেনাল্টিটা দেয় আমাকে একটা প্রশাসন কিংবা একটা আইন। এই আইনটা তখনই মানুষ মানবে যখন ইকুয়াল প্রোটেকশন অফ ল এবং ইকুয়ালিটি বিফোর ল। আজকে আমি যখন দেখছি যে একজন নেতা তিনি যা খুশি করে যাচ্ছেন, তিনি সিট বেল্ট পরছেন না, ওভার স্পিড করে গাড়ি চালাচ্ছেন, একজন পুলিশ অফিসার মাথায় হেলমেট পরছেন না, এবং একজন পুলিশ অফিসারকে ফোন করে একজন এই পাড়ার নেতা সে হুমকি দিচ্ছে, এবং এত কিছু করবার পরেও তার কোনো সাজা হচ্ছে না, তখন নাগরিক হিসাবে আমারও মনে প্রশ্ন আসছে যে তাহলে আমি কেন সিট বেল্টটা পরছি, আমি কেন সিগন্যালটা মানছি, আমি কেন আইন হাতে তুলে নিচ্ছি না, আমি কেন মাথা ঠান্ডা রেখে অন্য একজন লোকের সাথে সংযম মেনে, শৃঙ্খলা মেনে কাজ করছি? দেখুন, শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু স্টেটেরও। আপনাদের বুঝতে হবে যে নাগরিকদের কাছ থেকে যদি সুশৃঙ্খলতা আপনারা এক্সপেক্ট করেন, তাহলে রাষ্ট্রের দায়বদ্ধতা শৃঙ্খলাবদ্ধভাবে একটা সমাজ গড়ে তোলা। আজকে যেভাবে আমি শুধু নাগরিকদের কথা ভাবছি, আপনি ভাবুন তো এই আইসির কথা, আজকে একটা ভুলভাল মেডিকেল সার্টিফিকেট দিয়ে তিনি নাকি 4 দিন না 5 দিন তাকে নাকি বেড রেস্টে থাকতে বলেছে চিকিৎসক। আমি দায়িত্ব নিয়ে বলছি এই ভুয়ো একটা এই চিকিৎসক যা লিখে গেছেন এটা কোনো বেস নেই। তিনি পার্টি অফিসে যেতে পারছেন কিন্তু তিনি পুলিশের কাছে আসতে পারছেন না। আমি আইসি সাহেবকে জিজ্ঞেস করতে চাই যে আপনার কনস্টেবল আপনাকে মানবে, আপনার জুনিয়র অফিসাররা আপনাকে মানবে যে আমার ইন্সপেক্টর ইনচার্জ, আমার অফিসার ইনচার্জ যিনি ঢুকলে যাকে সেলাম করতে হয়, এই সেলামটা তো নিজেকে নিতে জানতে হবে, এই স্যালুটটা তো নিজেকে নিতে জানতে হবে। একজন পাড়ার ফচকে নেতা, এবং সে জেসে নেতা না তিহার জেল খাটা আসামি, সে আমাকে বলার পর আমি কোনো স্টেপ নিতে পারছি না, আমি কগনিজেবল অফেন্সে এফআইআর করেছি, অথচ আমি রাত্রেবেলা তাকে হিড় করে টেনে আনতে পারছি না। তাকে জেল হসপিটালে এনে রাখুন, জেলের মেডিকেশন সিস্টেমে রাখুন, তাকে জামাই আদর করে সামান করছেন না, উনি আসছেন না, সেজন্য ওনাকে জামাই বরণ করে নিয়ে আসতে হবে নাকি? হিড় করে টেনে আনুন, ওনার কোনো রোগ হয়নি, উনি অ্যান্টিসিপেটরি বেল পাওয়ার জন্য উনি এখন নাটক করছেন, ইমিডিয়েটলি ওনাকে অ্যারেস্ট করুন। যদি উনি অ্যারেস্ট না হন,
যদি আজকে শওকত মোল্লার মতো মানুষ অ্যারেস্ট না হন, যদি এই মুর্শিদাবাদের এই নেতার মতো মানুষ অ্যারেস্ট না হন, আর সবাইকে যদি আপনারা বাঘ, সিংহ, হনুমান এই সমস্ত বলতে থাকেন, তাহলে একটা কথা স্পষ্টভাবে পুলিশ প্রশাসনের জেনে রাখা উচিত যে আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন যদি মানুষ আইনের ওপর থেকে আস্থা তুলে নেয়। আজকে দিনের পর দিন কখনো মদন মিত্র বলেছেন, কখনো শওকত মোল্লা বলেছেন, কখনো মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে ওসি তো চোখে ঠুলি পরে বসে থাকে। এই কথাগুলো কনস্ট্যান্টলি বলতে বলতে আপনাদের মাথায় রাখতে হবে এক্সিকিউটিভ অ্যাকাউন্টেবল টু দ্য লেজিসলেশন। আজকে এত 4-5 দিন হয়ে গেল এই ঘটনা ঘটেছে, আমি জানতে চাইছি যে মুখ্যমন্ত্রী কেন কথা বলছেন না? আজকে মুখ্যমন্ত্রী তো পুলিশ ডিপার্টমেন্টটাও চালাচ্ছেন, তাহলে রাজীব কুমারের নামে যদি এই কথাটা বলার অধিকার একজন গুন্ডা মস্তানের হয়, তাহলে সাধারণ মানুষ কি করে এক্সপেক্ট করবে যে তিনি তার থানার ওসি, আইসি, এসআই, অ্যাডিশনাল ওসির কথাটা শুনে চলবে? তাই আমার কনক্লুডিং রিমার্ক এক লাইনে শেষ করব। আমার একটা স্পষ্ট কথা লালবাজার সহ পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশের কাছে, মানুষের থেকে, নাগরিকদের থেকে যদি আপনারা আস্থা এবং সুশৃঙ্খলতা এক্সপেক্ট করেন, তাহলে নিজেরা আগে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। এবং তৃণমূল কিন্তু কোনোভাবে আইনের ঊর্ধ্বে নয়, অনুব্রত মণ্ডল কোনোভাবে আইনের ঊর্ধ্বে নয়, তাকে হিড়হিড় করে ডেকে টেনে এনে গ্রেফতার করুন, তবেই আমরা আইনকে মানতে রাজি আছি। না, শুধু তাই নয়, আমি তো পিসিআরকে বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখান থেকে সাইড হয়ে যেতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন অনুব্রত আর অভিষেকের স্নেহভাষণ নয়, তাহলে আপনারা বলে দিন যে দুটো লবি আছে দলে। সেটা যখন বলছেন না, তার মানে ধরে নিতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও স্নেহভাজন অনুব্রত মণ্ডল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যদি এরকম ঘটনা, যদি আমি পুলিশ হতাম, আমি মাথায় গুলি করতাম পুলিশের জিপ জ্বালানোর ক্ষেত্রে। কই, মুর্শিদাবাদে যখন একের পর এক ঘটনা হচ্ছিল, বা এই মুহূর্তে অনুব্রত মণ্ডল যখন এভাবে পুলিশের অপমান, গুলি করা তো ছেড়েই দিই, এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট সময় দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ ফোর্স। আমি জানি যে পুলিশ হয়তো ভাবছে যে এর থেকেও অনেক অপমান আমরা সহ্য করেছি, কিন্তু দাদা, ফেসবুকের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে একটা বাচ্চা ছেলে, 5 বছরের বাচ্চা ছেলে, সেও দেখছে অনুব্রত মণ্ডলের এই ক্লিপটা, শুনছে সে। তারপরে যদি রাস্তায় কোনো পুলিশ আসে, পুলিশ যদি বারণ করে, এই তুমি এই কাজটা করো না, পাল্টা আবার এই ভাষাতেই কথা বলবে না, তো বিপজ্জনক লাগছে আমার। সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন, এবং এটা নিয়েও বিতর্কের প্রয়োজন আছে, শুনুন। অনুব্রত মণ্ডল বা তৃণমূল কংগ্রেসের নেতারা আগে সিবিআই, ইডি ডাকলেই তারা অসুস্থ হয়ে পড়ছে, এখন পুলিশ ডাকলেও অসুস্থ হয়ে পড়ছে। মুখ্যমন্ত্রী বুদ্ধি দিয়েছেন কলকাতা থেকে যে কীভাবে অসুস্থ হয়ে পড়তে হবে, কী কারণ সেটা তিনি বলতে চান। পুলিশ অনুব্রত মণ্ডলকে দেখে ভয় পায়, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দেখে ভয় পায়, সেই জন্য এদেরকে ধরার ক্ষমতা নেই। সে অনুব্রত মণ্ডল ফোনে যেটা বলেছে, সেটা যদি পুলিশের বাড়ির পরিবারের মহিলাদের সাথেও করেও, তারপরেও ধরতে পারবেন না সন্দেহ। ডক্টর তন্ময় মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন। ডক্টর মুখোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, আপনি নিজে একজন চিকিৎসক, আপনার ক্লিনিক্যাল আই রয়েছে, অনুব্রত মণ্ডলের আপনার যেটা মনে হচ্ছে কি হয়েছে? যদি কিছু বিশাল কিছু হয়, মানে এমন কি ড্রাগ ওভারডোজ বা আন্ডারডোজ হয়েছে যার জন্য মানুষ রাত্রির বেলা এভাবে পুলিশের মা স্ত্রীকে তুলে গাল দেয়? মানে আমি বোঝার চেষ্টা করছি চিকিৎসা বিজ্ঞানে এর ব্যাখ্যাটা কি। দেখুন, প্রথমেই বলবো যে ওনাকে শুধু বীরভূমের অনুব্রত মণ্ডল বলবেন না, উনি হচ্ছেন দিদির আদরের কেষ্ট, যাকে দিদি বলেছিলেন জেল থেকে বেরিয়ে আসার সময় বীরের সম্মান দিয়ে নিয়ে আসতে। আর একজন তার ক্যাবিনেটের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন তিনি বীরভূমের বাঘ, আর বিরোধীরা নাকি সেখানে হুক্কা হুয়া করছে। তো এর থেকে তৈরি হয়েছে কিন্তু আজকের এই কেষ্ট বা অনুব্রত মণ্ডল। আজকে উনি বলছেন, আমি অরিত্রের কথা ধরেই বলছি, যে মেডিকেল সায়েন্সে এমন কোনো ওষুধ নেই যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে যে গালাগাল করা, খিস্তি দেওয়া, হুমকি দেওয়া। যে ওষুধটা ওনার দরকার ছিল সেই ওষুধটা ওনাকে দেওয়া হয়নি, তাই জন্য উনি এগুলো করছেন। সেই ওষুধটা হচ্ছে কি? সেই ওষুধটা হচ্ছে ওনাকে যোগী ট্যাবলেট দিতে হবে। এই যোগী ট্যাবলেট এরকম বহু মাফিয়া এবং খুনি উত্তরপ্রদেশে পেয়েছে এবং তারা ঠান্ডা হয়ে গিয়েছে, তারা ভালো আছে এখন। আমাদের পশ্চিমবঙ্গে শুধু অনুব্রত মণ্ডলই নয়, এরকম শাহজাহান শেখ, জেসিবি, জয়ন্ত সিং, জামাল উদ্দিন একের পর এক তৈরি হয়েছে। সব দিদির লালন পালন করেছেন দিদি শুধু কুর্সিটা প্রয়োজন, তাই এরকম বাহিনী তৈরি করেছেন। আর এই বাহিনী সেদিন থেকে ঠান্ডা হয়ে যাবে যেদিন থেকে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। যেমন ভাবে উত্তরপ্রদেশে এরকম বাহিনী তৈরি হয়েছিল, আজকে যোগী ট্যাবলেট খেয়ে সেই সব বাহিনী ঠান্ডা হয়ে গেছে। তো এইটাই হচ্ছে এখন পশ্চিমবঙ্গের মানুষের কাছে দরকার।
এই সমস্ত অনুব্রত মণ্ডল কোনো পুলিশ কিছু করতে পারবে না। আপনাদের মনে আছে সাগর ঘোষ যখন খুন হয়েছিলেন, সেই খুনের মামলায় এই সিট হয়েছিল, সেই পুলিশ কোনো তথ্য প্রমাণ কোর্টে না দাখিল করার জন্যে অনুব্রতর কোনো সাজা হয়নি। উনি বেকসুর খালাস পেয়ে গেছিলেন, কিচ্ছু হয়নি ওনার। তো ওনার তো সাহস হবেই। উনি জানেন যতক্ষণ আমার মাথার উপরে দিদি আছে, দিদির হাত আমার উপর মাথার উপর আছে, পুলিশ কিছু করতে পারবে না। আজকে কথা হচ্ছে রাজীব কুমারকে উনি বলেছেন। আচ্ছা, রাজীব কুমারকে যদি উনি ফোন করে থাকেন, তাহলে রাজীব কুমারকে এখনো পর্যন্ত বলেছেন যে ফোনের ওইদিকে আমি ছিলাম না? তিনি বলেননি। তাহলে আমাদের ধরে নিতে হবে ওটা রাজীব কুমারই ছিলেন। তিনি রাজীব কুমারকে বলছেন যে তারই ডিপার্টমেন্টের আর একজন আইসিকে তাকে মারতে মারতে টেনে বার করে নিয়ে আসবেন। আর তারপরে সেই রাজীব কুমার পর্যন্ত এখন একটা স্টেটমেন্ট দেননি এবং কিছু করেননি। তো এই পুলিশের অবস্থা হলো কেন? কারণ দেখতে হবে মাথাটাকে, পুলিশ মন্ত্রী, তৃণমূলের নেত্রী, তার পুরো হচ্ছে হাত রয়েছে, আশীর্বাদ রয়েছে বলে এরা এইগুলো করে যেতে পারছে। এর একমাত্র উপায় এই তৃণমূলকে ওই ক্ষমতা থেকে সরাতে হবে। বাংলাকে তখন শান্তি ফিরে আসবে, এই সমস্ত গুন্ডা মাফিয়া রাজ বন্ধ হয়ে যাবে, বিজেপি ঠিক করে দেবে একদম। ডক্টর মুখার্জি, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যেটা অরিত্র বলছিল, মানে আইসি তাকে কি এরপরে তার কনস্টেবলও মানবে? যেখানে আইসিকে এতটা অপমান করলো, একজন নেতা করলো, সেই নেতা অপমান করার পরে সে শুধু সরি বলে ব্যাস 7 খুন মাফ হয়ে গেল। মানে কনস্টেবল ছেড়ে দিন, সিভিক ভলেন্টিয়ারও এরপরে তো আইসিকে এই ভাষায় কথা বলবে, এবং সিভিক ভলেন্টিয়ার বেশিরভাগটা তৃণমূলের সমর্থক এখন। দেখুন, এরা হচ্ছে একজন হচ্ছে পুলিশে কাজ করেন, চাকরি করেন, হচ্ছে বাড়িতে হচ্ছে ফ্যামিলি আছে, তাদেরকে পয়সা যোগান দিতে হয়, তো এই জন্য এদের কোনো সময় মেনে নিতে হয়। আপনি মনে করবেন না যে পুলিশের সবাই খুশিতে আছে বা পুলিশের সবাই এরা মুখ বুঝে বন্ধ করে চোখ বন্ধ করে আছে বলে, কিন্তু মেন দায়িত্ব, যদি খুশিতে না থাকে তাহলে তারা প্রতিবাদ পুলিশ মন্ত্রী। আসল হচ্ছে মাথাটাকে না, তাহলে তারা প্রতিবাদ করবে, তারা প্রতিবাদটা আমি কেন বারবার বলছি, আজকে যদি আইপিএস কে এই ভাষায় কথা বলা হতো, গোটা আইপিএস অ্যাসোসিয়েশন এতক্ষণে হয়তো বলে দিত যে না, যতক্ষণ না একে অ্যারেস্ট করা হবে আমরা কাজ করব না। বা যদি ডাক্তারদের, আমি এত দূর যাচ্ছি কেন, আপনাদের ক্ষেত্রে আপনাদের একজনকে যদি অন ডিউটি হাসপাতালে যদি কোনো পেশেন্ট পার্টিও যদি এই কাজ করতো, বা ফিরদৌস শামীমের যদি এই ধরনের কোনো গাল শুনতে হতো কোনো নেতার থেকে, গোটা হাইকোর্ট হয়তো আইনজীবীরা একসাথে বন্ধ করে দিত। তার মানে কি পুলিশ এতটাই অসহায় হয়ে গেছে বাংলাতে? পুলিশের পাশে পুলিশ তো দাঁড়াই না, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডও দাঁড়ায় না। বোর্ডটা নাকি পুলিশের সমস্ত কাজের জন্য ব্যস্ত। ময়ূক, পুলিশের শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছে। আপনি দেখেননি আরজি করার সময় ওখানে ডাক্তাররা গিয়ে পুলিশের সিপিকে শিরদাঁড়া উপহার দিচ্ছে, শিরদাঁড়া দিয়ে আসছে যে আপনার শিরদাঁড়া নেই, এই নিন আপনাকে শিরদাঁড়া দিয়ে গেলাম। এটা বাংলার মানুষ দেখেছে। আজকে পুলিশের শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়ার জন্য আজকে তাদের এই অবস্থা। আজকে আপনি জানেন এই অনুব্রত মণ্ডলী গরু পাচার কেসে তাকে বাড়ি থেকে তুলে আনতে হয়েছিল সিবিআই কে, এবং তখনও একই কাজ করেছিলেন, একজন ডাক্তারকে দিয়ে হুমকি দিয়ে 14 দিনের বেড রেস্ট লিখিয়ে নিয়েছিলেন। তো ওখানে সেই ডাক্তার আপনাদের চ্যানেলে বলেছেন যে দেখুন আমার কোনো উপায় ছিল না, আমার উপরে এমন চাপ ছিল, সেখানে নাকি বোলপুরে হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট আমাকে নির্দেশ দিয়েছে সেখানে তার বাড়িতে গিয়ে লিখে দিয়ে আসতে। তো এটাও তো হয়েছে। তো এখানে এটা প্রথম নয়, কিন্তু বারে বারে ঘটছে। এইটাই হচ্ছে দুঃখের ব্যাপার, এইটাই আশঙ্কার ব্যাপার। তার মানে হচ্ছে প্রশাসন বলে কিচ্ছু নেই। আমি ঠিক এই জায়গা থেকে আমার চতুর্থ প্রশ্ন, এবং এটা থেকে আমি আবারও বলছি, এটা নিয়ে লড়াই, তর্ক বিতর্ক সমস্ত কিছু হতে পারে, কিন্তু এই প্রশ্নটি নিয়ে ভাবার প্রয়োজন আছে। কেন কেষ্টর জামিন বাতিল হবে না? কেন কেষ্টমণ্ডল এখনো বাইরে থাকবে? যেটা নিয়ে ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় কথা বলতে শুরু করে দিয়েছেন, সেটা ঠিক বাস্তব যে পুলিশকে এই ভাষাতে গাল দিতে পারে, 82 ঘন্টা হয়ে গেছে যে পুলিশকে এই ভাষায় গাল দিতে পারে, যারা উইটনেস আছে, যারা সাক্ষী রয়েছে, তাদেরকে গাল দেয়নি অনুব্রত মণ্ডল, তাদেরকে হুমকি দেয়নি অনুব্রত মণ্ডল, কে মাথার দিব্যি দিয়ে বলতে পারছে? অনুব্রত মণ্ডল বাইরে থেকে যদি এই কাজগুলো করতে পারে, অনুব্রত মণ্ডল যদি পশ্চিমবঙ্গের যে কাস্টাডি রয়েছে সেখান থেকে ফোন করেছে বলে অভিযোগ উঠতে পারে, অনুব্রত মণ্ডলের তো একমাত্র সেফ কাস্টাডি হতে পারে তিহার। কেন অনুব্রত মণ্ডলকে আবার তিহারে নিয়ে যাওয়া হবে না? এবং এটা বাংলার সাধারণ মানুষকে এগিয়ে এসে এই প্রশ্নটা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এর প্রশ্নের উত্তর দিতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ আবার আসবেন কি আবার আসবেন না, বিজেপি আসবে, কংগ্রেস আসবে, সিপিএম আসবে, সিপিআই আসবে, আইএসএফ আসবে, আই ডোন্ট কেয়ার। কিন্তু আমি আবারও বলছি, যে রাজনৈতিক দলই আসুক, পুলিশ
থাকবে, পুলিশকে থাকতে হবে। পুলিশের যদি কনফিডেন্স লেভেল এখানে চলে যায়, আমার বাড়ির সন্তান, আপনার বাড়ির সন্তান, জাস্ট একবার ভাবুন 5 বছর 6 বছরের বাচ্চারা যারা ছোটবেলা থেকে শিখছে যে অনুব্রত কাকু পুলিশকে এ ভাষায় গাল দিয়েছিল, পুলিশের মা বোন স্ত্রীকে তুলে এ ভাষায় গাল দিয়েছিল, তারপর তার কিছু হয়নি, নজিরবিহীন কোনো শাস্তি যদি না হয়, এরপরে কেউ পুলিশ হওয়ার দম দেখাবে? এরপরে পুলিশ নিজের কাজটা করার মতন যোগ্যতা দেখাবে? ফিরদৌস শামীম। দেখুন, পুলিশ শুধু কেন, এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এই গোটা প্রশাসনকে কার্যকরী হতে হবে। শুধুমাত্র মানে পুলিশদের উপর দায় বর্তায়, অন্য সাধারণ প্রশাসনের উপর দায় বর্তায় না, তা তো নয়। আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, প্রশাসনিক দায়িত্ব পালন করতে হবে এবং সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু দুর্ভাগ্য কি বলুন তো, যদি সর্বোচ্চ মাথা তিনি যদি ঠিক করে নেন যে আইনের শাসন আমি কায়েম করতে দেব না গোটা রাজ্যে, পুলিশের বিরুদ্ধে বলুক আর সাধারণ প্রশাসনের বিরুদ্ধে বলুক, আমি আইনের শাসন প্রতিষ্ঠা করতে দেব না, তাহলে আপনি বলুন তো কোন প্রশাসনিক কর্তার বা কোন পুলিশ কর্তার এই সাহস হবে যে তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য কার্যকরী থাকবেন? এখানে পলিটিক্যাল উইল হচ্ছে সর্বশেষ প্রশ্ন এবং সর্বশেষ উত্তর। পলিটিক্যাল উইল আছে কি নেই এটা হচ্ছে প্রশ্ন। যদি উত্তর হবে, যদি পলিটিক্যাল উইল থাকে তবেই আইনের শাসন প্রতিষ্ঠা পাবে, আর যদি পলিটিক্যাল উইল না থাকে তাহলে কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠার জায়গায় এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। আমাদের রাজ্যে শুধুমাত্র যে এই একজন পুলিশকে গালাগালি করেছে অনুব্রত মণ্ডল, আমি যদি বুঝতাম যে অন্যান্য কোনো ক্ষেত্রে কোনো বিশৃঙ্খলা নেই, কোনো বেআইনি নেই, কোনো প্রশাসনিক অদক্ষতা নেই, কোনো প্রশাসনিক দুর্নীতি নেই, কোনো প্রকার কোনো ব্যাঘাত বিচ্যুতি নেই, তাহলে বুঝতাম যে না, আইনের শাসন প্রতিষ্ঠা হয়ে যাবে। কিন্তু প্রতিটি ক্ষেত্রে দেখুন সে কি দুর্নীতি, আপনি শুধুমাত্র চাকরি দুর্নীতি ধরবেন না, অন্যান্য ক্ষেত্রে দেখুন একেবারে প্রশাসনিক যে স্কিমগুলো রয়েছে, রাজ্য সরকারের যে স্কিমগুলো রয়েছে, সেগুলো থেকে দুর্নীতি থেকে শুরু করে এই যে ধরুন পুলিশের প্রশ্নে আপনি অদ্ভুত একটা, ওই যে উনি যে ক্ষমা চেয়েছেন, মানে একটা ক্রিমিনাল অ্যাক্ট হওয়ার পরে ক্ষমা চাইলে তার 7 খুন মাপ্ত হয়ে যায় না, কিন্তু ক্ষমা চাওয়ার ক্ষেত্রেও তিনি যা কথা বলছেন, তিনি বলছেন যে আমি কিছু পুলিশকে সাহায্য করতে, আচ্ছা পুলিশের মানে অনুব্রত মণ্ডলের সাহায্যের প্রয়োজন হবে কেন বলুন তো? পুলিশের হঠাৎ করে অনুব্রত মণ্ডলের সাহায্যের প্রয়োজন, তাহলে কি কোনো কুইট প্রো রিলেশন ছিল, দেওয়া নেওয়ার সম্পর্ক ছিল? একজন শাসক দলের নেতা, তিনি তো প্রশাসনিক কর্তা নয়। অনুব্রত মণ্ডল কি কোনো প্রশাসনিক কর্তা নাকি? একদম। অনুব্রত মণ্ডল কি জেলার এসপি নাকি, না ডিএম? সেটাই মেসেজ পাঠানোর চেষ্টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতারাই এসপি, তৃণমূল কংগ্রেসের নেতারাই ডিএম, আবার তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে পায়ে পড়ে বলতে হবে পুলিশকে যে বাবা আপনি সবকিছু অরিত্র। আবারও বলছি, আজকের এই বিতর্কটা আমি কোনো বিতর্কের জায়গায় রাখিনি, এখানে একটাই পক্ষ সবাই আমরা। এই বিতর্ক থেকে আমি আবারও বলছি, আজকে পুলিশ, তুমি যদি রাস্তায় হঠাৎ করে কোনো পুলিশ কর্মী তোমাকে হয়তো কনফ্রন্ট করতে এলো, আমি ভয় পাচ্ছি যে বাই ইনস্টিংক্ট বা রিফ্লেক্সে হয়তো তুমি হয়তো এই কথাটা অস্ফুটে বলে দেবে যে যত হম্বিতম্বি আমার সাথে অরিত্র দত্ত বণিকের সাথে করছেন, অনুব্রত মণ্ডলের সাথে করার দম আছে। এটা যদি সংক্রামক হয়, এটা ভয়ঙ্কর হবে অরিত্র। শেষ 1 মিনিট। দেখুন, একদমই তাই। আমি যেটা আগেই বললাম যে এই মুহূর্তে যদি মানুষের কাছে আস্থা ফিরিয়ে আনতে হয়, মানুষের কাছে এই মুহূর্তে সাধারণ মানুষ আইন এবং ওভারঅল যে সিস্টেমটা রয়েছে, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, প্রশাসন, তার উপর আস্থা রাখে না। আস্থা রাখতে গেলে যেটা করতে হয় যে জাস্টিস শুধু ডেলিভার করলেই হয় না, জাস্টিস ডেলিভার হচ্ছে সেটা মানুষকে উপলব্ধি করাতে হয়। ফলে মানুষকে যদি উপলব্ধি করাতে হয় তাহলে এই ধরনের নেতাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে একটা দৃষ্টান্তমূলক এক্সাম্পল তৈরি করতে হবে যে পুলিশকে এইভাবে আক্রমণ করলে তার শাস্তি কিন্তু কারাগার। যদি তা না হয়, আমি আবার ওয়ার্নিং দিচ্ছি লালবাজার সহ সমস্ত প্রশাসনের অধিকর্তাদের যে আপনার কনস্টেবল বা জুনিয়র অফিসারও যেরকম আপনাকে মানবে না, একই রকমভাবে আপনি যখন রাস্তায় কিংবা থানায় কোনো মানুষকে সামন করবেন, সেও কিন্তু একটা ফেক মেডিকেল সার্টিফিকেট দিয়ে যে আমি 1 মাসের জন্য বাড়িতে শুয়ে গড়াগড়ি খাচ্ছি দেখিয়ে কিন্তু সে আপনার সামনে আসবে না। তখন কিন্তু একটা বিশৃঙ্খলা শুরু হবে, মহাত্মা গান্ধীর আদর্শে আবার একটা আইন অমান্য আন্দোলন শুরু হবে, তখন কিন্তু গভর্নমেন্ট টেকাতে পারবেন না। এবং তার পাশাপাশি আমি আবারও একদম শেষে যে কথাটা বলছি, পুলিশ বড্ড অসহায়। আমি ভুলছিলাম, আমি পুলিশকে সমালোচনা করতাম, কারণ পুলিশ যে মিথ্যা মামলাগুলো বিরোধীদের দিচ্ছে বা সাংবাদিকদের দিচ্ছে তার জন্য আমি রেগে থাকতাম। আমি তো এখন দেখছি পুলিশের থেকে আমরা অনেক ভালো আছি। পুলিশের নিচুতলার কর্মীরা আজ রাতে
বাড়ি ফিরে যদি জবাব চায় বাংলা দেখেন, আমি তাদের প্রতি সহানুভূতিশীল। তারা কবে গর্জে উঠবেন আমরা জানি না, কিন্তু এরপরেও গর্জে না উঠলে আপনি পুলিশের চাকরির জায়গায় অন্য যে কোনো চাকরি করে নিতে পারেন। এই দয়া করে এটা বলবেন না যে আমরা উর্দিধারী, আমাদেরকে একটু সম্মান দিন। আপনারা সম্মান পাওয়ার যোগ্য বা যোগ্য কিনা সেগুলো তো পরে, আপনারা সম্মান রাখার চেষ্টা করেছেন নিজের উর্দির, ভেবে দেখবেন। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্ব